10,000 ডিজিটাল যোদ্ধা ছেলেরা সেদিন এই ভাওর মাঠে উপস্থিত হবে। একই কালারের গেঞ্জি গায়ে দিয়ে, হলুদ কালারের যে গেঞ্জি, সেই গেঞ্জি গায়ে দিয়ে সেদিন ওখানে সবাইকে উপস্থিত হবে। প্রত্যেকটা বুথ থেকে আমাদের যুবক 35টা করে ছেলে আমাদের প্রত্যেকটা বুথ থেকে যাবে, তার মানে একটা করে গাড়ি। আমরা 35 পিস করে টি শার্ট আমরা একদিন আগে পৌঁছে দেবো, কারণ আজকের টি শার্ট আনতে গিয়ে যা বুঝলাম ওরা দিতে পারছিল না, 2-3 জায়গায় অর্ডার দিয়ে তারপরে এটা আমাদের করতে হয়েছে। আমাদের 11,000 ছেলে, যুবক ছেলে যাদের বয়স 40-45 মধ্যে, 18 থেকে, তারাই কিন্তু সেদিন ওখানে যাবে। আমাদের প্রত্যেকটা নেতৃত্ব এখানে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এখন থেকে প্রত্যেকটা বুথে কারা কারা যাবে তার বুথের নামের তালিকা তৈরি করা এবং সেগুলোকে অঞ্চল কমিটি নেতাদের কাছে জমা দেওয়া, সেইগুলো তার মারফত আমাদের কাছে আসা, যেতে হচ্ছে। এবং সবচেয়ে লজ্জার বিষয় এইটা, আমাদের দেশের এক সাহিত্যিক, সারা পৃথিবী যার নাম জানে, যে নোবেল পুরস্কার পেয়েছিল, সেই অমর্ত্য সেন, তার নামটাও তাকেও হেরে নিয়ে ডাকা হয়েছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। বিজেপি নোংরা খেলা খেলছে, একটাই লক্ষ্য হলো যে কোনো ভাবে ক্ষমতায় আসতে হবে, আর আমাদের লক্ষ্য হলো ওদের এই স্বপ্নটাকে ব্যর্থ করে দিতে হবে। আর ওদের এই পাপোষা গোলামগুলো যারা আজকে বড় বড় কথা বলছে, যারা বিজেপির বিরুদ্ধে একটা কথা বলতে পারছে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে গালাগালি করে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমি এক্ষুনি দেখছিলাম জগৎবল্লভপুরে একদল লোক আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, আমি একটু শোনাতে পারি আপনাকে, আমি ওইটা কানে দিয়ে শুনছিলাম, যে আপনি আইএসএফ করলেন তো তৃণমূলে চলে আসলেন কেন? তাহলে যেটুকু বুঝলাম, আইএসএফ কে পরিচালিত করছে বিজেপি। এটা আমি বলছি না, এটা আমার কাছে, আমি নওশাদকে চ্যালেঞ্জ করছি, এই ভিডিওটা দেখাবো। ও তো কোথায় কোথায় হাইকোর্টে যে, আমি বলছি তো, বিজেপির সবচাইতে বড় পাচাটা গোলাম আইএসএফ। আমি আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছি, শুধু আমি বলছি না, গোটা বাংলার মানুষ বলছে। কারণ বিজেপিকে ক্ষমতা আনতে হবে, ওরা জানে, ও নিজে জানে আমিও জিতবো না, আর সারা বাংলায় ওর কোনো দলের লোক জিতবে না, কিন্তু মুসলমানদের ভোটটা কাটতে হবে। বিজেপি 38% ভোট পেয়েছে, আমরা পেয়েছি 46 থেকে 48%। যদি সেখান থেকে 2-3% ভোট কেটে দেওয়া যায়, তাহলে বিজেপি 38 থেকে 41-42-এ চলে যাবে, আর তৃণমূল 46 থেকে 42-এ চলে আসবে। বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই নোংরা খেলা খেলছে। আজকের মিটিংয়ে দেখার উদ্দেশ্য হলো এইটাই, যে আমাদের কর্মীদের অনুরোধ করব, কোন দলের লোক দেখার দরকার নেই, তার যেন ভোটাধিকার না কাটে। তার জন্য অতন্ত্র প্রহরীর মতো কাল থেকে হিয়ারিং শুরু। কাল থেকে 2 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে, 2 তারিখের পরে আর কোনো হিয়ারিং হবে না। 14 তারিখে ওরা ফাইনাল পাবলিশ করবে, এটা মনে রাখবেন। এটা আমাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় বিষয় যে কথা আপনাদের বলি, আমরা একটা 18 তারিখে একটা এসসি এসটি ওবিসির একটা সম্মেলন করব বলেছিলাম, কিন্তু আমরা এই সম্মেলনটা আপাতত স্থগিত রাখছি। ওটা আমরা, যেহেতু আমাদের হিন্দু ভাই বোনদের নিয়ে হবে, ওটা আমরা রমজান মাসে করব। কিন্তু যে 21 তারিখ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই দিন ভাওরের বুকে তৃণমূল কংগ্রেসের সভা হবে, এটা সবাই একমত। এবং আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছে, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আপনারা দেখেছেন গতকাল সায়েন্স সিটিতে একটা সভা হয়েছে, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। সেখানে প্রায় 10,000 কর্মীদের নিয়ে একটা সভা করেছে। আমাদের সাহেব ভাইটাই সবই ছিল। একটা করে হলুদ গেঞ্জি ওদের দিয়েছে, একটা করে ডায়েরি টাইরি দিয়েছে, পেন টেন দিয়েছে, দেখলাম। আমি কালকের রাত্রেই সাহেব ভাইয়ের কাছ থেকে আমি ওই গেঞ্জির ব্যাগটা পুরো নিয়ে গেছিলাম, নিয়ে আজকের কলকাতায় গিয়েছিলাম। আমরা গেঞ্জির অর্ডার দিয়ে এসছি। আগামী 21 তারিখে বেলা 3টে ভাওর কলেজ মাঠে আমাদের এই ডিজিটাল যোদ্ধার সভা হবে। 10,000 ডিজিটাল যোদ্ধার ছেলেরা সেদিন এই ভাওর মাঠে উপস্থিত হবে। একই কালারের গেঞ্জি গায়ে দিয়ে, হলুদ কালারের যে গেঞ্জি, সেই গেঞ্জি গায়ে দিয়ে সেদিন ওখানে সবাইকে উপস্থিত হবে। প্রত্যেকটা বুথ থেকে আমাদের যুবক 35টা করে ছেলে
আমাদের প্রত্যেকটা বুথ থেকে যাবে, তার মানে একটা করে গাড়ি। আমরা 35 পিস করে টি শার্ট আমরা একদিন আগে পৌঁছে দেবো, কারণ আজকের টি শার্ট আনতে গিয়ে যা বুঝলাম ওরা দিতে পারছিল না, 2-3 জায়গায় অর্ডার দিয়ে তারপরে এটা আমাদের করতে হয়েছে। আমাদের 11,000 ছেলে, যুবক ছেলে যাদের বয়স 40-45 মধ্যে, 18 থেকে, তারাই কিন্তু সেদিন ওখানে যাবে। আমাদের প্রত্যেকটা নেতৃত্ব এখানে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এখন থেকে প্রত্যেকটা বুথে কারা কারা যাবে তার বুথের নামের তালিকা তৈরি করা এবং সেগুলোকে অঞ্চল কমিটি নেতাদের কাছে জমা দেওয়া, সেইগুলো তার মারফত আমাদের কাছে আসা। আমরা তাদেরকে নিয়ে একটা ডেটাবেস তৈরি করে আমরা আগামী দিনের সমস্ত কর্মসূচি আমরা নেব। কারণ আজকে যদি এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রত্যেকেই যদি ওদের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে যদি না লড়াই করতে পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। 3 নম্বর আমি আপনাদের বলি, গত কদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের পার্টির যিনি ইনচার্জ প্রতীক জৈনের বাড়ি, তার অফিসে রেড হয়েছে। কারা রেড করেছে? কেন্দ্রের সংস্থা ইডি কে দিয়ে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে রেড করিয়েছে। আমাদের প্রশ্ন একটা জায়গা, আইপ্যাকের 3 জায়গায় অফিস আছে ভারতবর্ষে, দিল্লিতে আছে, হায়দ্রাবাদে আছে, আর কলকাতায় আছে। যদি রেড করতে হলে তাহলে 3 জায়গায় রেড করা উচিত কি, তাই তো নাকি? তাহলে শুধুমাত্র বাংলাতে কেন? বাংলাতে রেড করার একটাই কারণ, ওরা জানে অথরাইজ বাই তৃণমূল কংগ্রেস। আইপ্যাক যেটা পরিচালিত হচ্ছে আজ থেকে 5 বছর আগে তৃণমূল কংগ্রেস অথরাইজ করেছিল, পার্টির ইনচার্জ করেছিল তাকে। তার কাছে আমাদের ক্যান্ডিডেটের লিস্ট আছে, তার কাছে পার্টির বিভিন্ন লিস্ট আছে, তার কাছে এসআইআর এর লিস্ট আছে, সেখান থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। ওদের কাজ হলো যদি ওই ক্যান্ডিডেটের লিস্টটা নেওয়া, তারপর সেই ক্যান্ডিডেটের বাড়িতে সিবিআই পাঠিয়ে দাও, ইডি পাঠিয়ে দাও, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দাও, এনআইএ পাঠিয়ে দাও, তাদেরকে আতঙ্কিত করো, এই চেষ্টাটা করেছে। কিন্তু ওরা জানে না এটা হচ্ছে বাংলা, আর বাংলা শুধু জননেত্রী নয়, এখানে বাংলার বাঘিনী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও না ওরা ভুলে গেছে। বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সম্পদকে রক্ষা করার জন্য। এখানে যারা বসে আছে বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের প্রত্যেকের সংসার আছে। যদি আমাদের বাড়িতে আমার ছেলের সার্টিফিকেট আছে, মেয়ের সার্টিফিকেট আছে, আমার সার্টিফিকেট আছে, আমার জমির দলিল আছে, আমার 2টো কাগজপত্র আছে, যদি সেটা যদি কেউ যদি গিয়ে সেখান থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমার জীবনের শেষ অর্থনীতি থাকতে আমি দেবো এত সহজে? মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করেছে, এর জন্য একটা করতালি দিদির জন্য সবাই বলে। দিদি আছে মানে আমরা আছি। লক্ষ্য একটাই, ভাঙড় থেকে ভণ্ডটাকে বিদায় করতে হবে, এই সমাজ বিরোধী ক্রিমিনালটাকে বিদায় করতে হবে, এই নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় করতে হবে, এই ধর্ষক বাবাকে এখান থেকে বিদায় করতে হবে। এই ধর্ষক বাবাকে যদি ভাঙড় থেকে না বিদায় করতে পারি, ভাঙড়ের উন্নয়নটা স্তব্ধ হয়ে যাবে। 5 বছর বন্ধ হয়ে গেছে। এই ধর্ষক বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাঙড় থেকে উৎখাত করা, এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। পীরজাদার কথা বলে আর মানুষের মেয়েদের সঙ্গে 3 বছর শোয়া বসা করে, ছি, লজ্জা করে না? বিধায়কের নাম করে যখন বাংলার পবিত্র বিধানসভায় ঢোকেন, তখন মনে পড়ে না যে বিলকিসের সঙ্গে কি করেছিলাম? আমি হলে তো গোলায় দড়িতে ডুবে মরতাম। এর কোনো লজ্জা শরম কিছু নেই। আর ভাঙড়ে কিছু হলে খালি বলছে অভিষেক ব্যানার্জির জন্য দায়ী হবে। অভিষেক ব্যানার্জির মুখের যোগ্য তুমি? ওই অভিষেক ব্যানার্জি বলেছে ভাঙড় জিততে হবে, হাঁটুতে কাঁপুনি শুরু হয়ে গেছে। গত পরশুদিন আমাদের একটা সভা ছিল আমাদের রামপুরে, আমাদের ছেলেরা জমায়েত হয়েছে, সেখানে মহসিন ভাই, রহিম ভাই, শরীফুল, মহসিন থেকে শুরু করে আমাদের সিরাজুল, সাইনুর থেকে শুরু করে আমাদের জুলফিকার, সবই আছে, অল লিডার। নিমকুড়িয়া রক্তদান শিবির হচ্ছে, কিছু মোস্তান পাঠিয়ে দিয়েছে ভয় দেখাবে। বাবার ঘর বাবা আছে এটাও জানে, কেমন তারা খেয়েছিল সেদিন। হ্যাঁ, এটা মনে রাখা উচিত। সময়টা শেষ। 21 থেকে অনেক অত্যাচার করেছে ভাঙড়ের বুকে। 21 থেকে 4টে ছেলেকে আমাদের খুন করেছে।
অনেক ছেলের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছো, ভিতরে ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলাবাজি করেছো। ভুলে যাও, বেশি নাচানাচি করো না, গণতান্ত্রিক ভাবে ভোটটা হোক না, দেখি না কাদের সঙ্গে কত লোক আছে, কারা কাদের কত জনসমর্থন আছে। তুমি ফুক দিলে তো তৃণমূলের ভোটটা নাকি খামে চলে যাবে, আবার খামে কেউ ভোট দিলে নাকি সে নাকি জান্নাতে চলে যাবে, তার নাকি আর নামাজ কালাম কিছু করতে হবে না।